ঠিক আছে তো সবাইকে গুড মর্নিং। আমরা ক্লাস স্টার্ট করব। শান্ত হয়ে বসে পড়ো সবাই। ক্লাস 11-এ তোমরা ফিজিক্সের ক্লাসে এসেছো এবং আজকে যে টপিকটা স্টার্ট করব বা আজকে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব আমরা, সেটা কোনো মেন টপিকের মধ্যে পড়ছে না। 11-এর কোনো চ্যাপ্টার ওয়াইজ টপিক কিছু নয়। আজকে একটু কিছু প্রবলেমস আমরা দেখব। খুব সেকেন্ডারি লেভেলের কিছু প্রবলেমস দেখবো আমরা, মাধ্যমিক লেভেলের। এবং সেই কনসেপ্টগুলো আমাদের কিছুটা ক্লাস 11-এও কাজে লাগবে। তাই সেই প্রবলেমসগুলো দেখা, পরে আমরা আবার টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ কিছু ডিসকাশন করার চেষ্টা করব। আজকে মেন কিছু প্রবলেমস আমরা দেখি। ওকে। তো আমি প্রবলেমসটা বলছি এবং কিছু প্রশ্ন তার সেই ক্ষেত্রে সেই রেসপেক্টে কিছু প্রশ্ন করা হবে এবং তোমরা এটাকে অ্যান্সার করার চেষ্টা করো। তো প্রথম প্রশ্নটা কি, এগুলো ক্লাস 9-10-এ পড়ানো হয়েছে, তাই আহ, সবাই আশা করছি পারবে। হুম। তো প্রথম প্রশ্নটা কি? ওকে। প্রথম প্রথম প্রশ্নটা বলা হচ্ছে কি, এটার অ্যান্সার খুবই সিম্পল একটি প্রশ্ন এবং খুবই একটি ফান্ডামেন্টাল ল এর উপরে বেস করে এই অ্যান্সারটি হবে। প্রশ্নটা হচ্ছে, তো আমার কাছে সাপোজ একটি গ্রাউন্ড আছে। হ্যাঁ, গ্রাউন্ড আঁকছি। সেইটি হলো আমাদের যেই ভূপৃষ্ঠ ভাবতে পারো তুমি, সারফেস অফ আর্থ, যেখানে আমরা দাঁড়িয়ে আছি। আমি লাইন দিয়ে সেটাকে দেখালাম। ওকে। প্রশ্নটা কি করা হচ্ছে কি, একটি মানুষ আহ, সে দাঁড়িয়ে আছে এবং একটি বলকে, যার আহ, ওজন হচ্ছে এম, একটি বল, তার মাস হচ্ছে এম, মাস হচ্ছে এম। ঠিক আছে। সেই বলটিকে সে উপরের দিকে থ্রো করলো, ছোড়া হলো, বলটিকে উপরের দিকে ছোড়া হলো, রাইট? এবং যেই বেগ নিয়ে ছোড়া হলো সেটাকে বলা, যে গতি নিয়ে ছোড়া হলো সেটাকে বলা হচ্ছে ভেলোসিটি, বলা হচ্ছে ভি। তো এম মাসের একটি বলকে আমি একদম ভার্টিক্যালি আপওয়ার্ডস ছুড়লাম উইথ ভেলোসিটি ভি। ঠিক আছে। তা কি হচ্ছে, এখানে একটি বল যাচ্ছে, আপওয়ার্ডস থ্রো করা হলো উইথ, এর মাস হচ্ছে এম এবং ভেলোসিটি হচ্ছে ভি, বা গতি হচ্ছে ভি। তো বলটি উপরে যাবে, উপরে যাবে যখন তোমাদের তার তার গতি কিন্তু ধীরে ধীরে কমবে। একটি উচ্চতা ওঠার পরে গতিটি কিন্তু বন্ধ হয়ে যাবে, স্থির হয়ে যাবে এবং তারপরে ধীরে ধীরে আবার নিচে পড়বে। নিচে পড়ে আবার যে গতি দিয়ে উপরে ছোড়া হয়েছিল সেম স্পিড নিয়ে সে কিন্তু আবার নিচে পড়ছে। তো এরকম করে উপরে গেল, উইথ টাইম এটা উপরে যাবে এবং তারপর আবার কিন্তু সে নিচে এরকম করে পড়বে, ঠিক? হ্যাঁ, সে এরকম করে যাবে এবং এরকম করে পড়ছে এবং যেই গতি নিয়ে ছোড়া হয়েছিল সেই গতি নিয়ে আবার সে পৃষ্ঠে এসে ধাক্কা খাবে, উল্টো দিকে শুধু। তো এই যে পুরো প্রসেসটা হচ্ছে, সিম্পল একটি জিনিস, একটা বলকে উপরে ছোড়া হলো, কিছুটা উচ্চতা অবধি সেটা উঠলো বলটা, এবং তারপরে আবার সে নিচে ফিরে এলো। এখানে যেটা বলা হচ্ছে, যেটা করা হবে সেটা হলো কি, কি কি জিনিস বের করতে হবে আমাকে। তো মাস এম, তার ওজন, একটি বলের মাস এম, তার গতি হচ্ছে ভি, উপরে ছোড়া হলো এবং সে এখানে এসে পড়লো, বলটি এসে আবার পৃষ্ঠে এসে পড়ে গেল। তো পড়লো যখন, তখনও তার গতি ছিল কিন্তু ভি, ভি গতি নিয়ে সে কিন্তু পড়ছে নিচে, ভি গতি নিয়ে উপরে গেছিল, আবার ভি গতি নিয়েও ঠিক নিচে এসে স্ট্রাইক করছে। তো এই যে পুরো প্রসেসটা হলো আমার, এই পুরো প্রসেসটিতে বলা হচ্ছে কি, এই যে পুরো প্রসেসটি হলো, এই প্রসেসটিতে মোমেন্টামের চেঞ্জ কত হলো, ভরবেগের চেঞ্জ কত হলো, এটি বার করতে হবে। চেঞ্জ ইন মোমেন্টাম বা ভরবেগ, এটি কত হচ্ছে।
এটা প্রথম কথা তোমাদেরকে বার করতে হবে। কি, বলটি ওপরে গেল, মাস ছিল এম, এবং গতি নিয়ে গেছে ভি নিয়ে, আবার ঠিক সে তোমার পৃষ্ঠে এসে সেম গতি দিয়ে স্ট্রাইক করছে। যেমন ছুড়লাম উপরে এবং নিচে পড়লো আবার। তো এইখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন মোমেন্টাম অফ দিস মাস? ঠিক আছে, প্রশ্নটি আশা করছি বোঝা গেল। একটি বস্তুকে তুমি ওপরে ছুড়লে ভি গতি নিয়ে, তার ওজন বলা আছে মাস বলা আছে এম, এবং সেই বস্তুটি উপরে গেল এবং নিচে সেম গতি নিয়ে আবার ফিরে এলো। তো ফিরে যখন এলো, তার মোমেন্টামের পরিবর্তন হলো আশা করা যায়। চেঞ্জ ইন মোমেন্টামটি কত? চেঞ্জটি কত হলো? এটা এটা তো খুব ইজি প্রশ্ন, একটি একদম সিম্পল প্রশ্ন। উপর দিয়ে সরা হয়েছে ভি দিয়ে এবং ভি গতি দিয়ে নিচে পড়েছে। প্রথম কথা, যেই ভরবেগের যে মানটি আসছে, ইনিশিয়ালি মান কত ছিল? ভরবেগ যখন যখন বলটি ছোড়া হলো তখন তার মান ছিল, তো ইনিশিয়াল মোমেন্টাম, ইনিশিয়াল ভরবেগ যেটা, তার মানটি কথা বলা হচ্ছে। ইনিশিয়াল যেই মোমেন্টাম ছিল, মোমেন্টাম, তার মান মানে ম্যাগনিচিউডটা যদি বলি, সেটা হচ্ছে এম টাইমস এম ইন্টু ভি। এটি হচ্ছে তার ইনিশিয়াল মোমেন্টাম বা প্রাথমিক, হ্যাঁ, প্রাথমিক তার ভরবেগ। এবং ফাইনাল যখন আবার উপর থেকে গিয়ে আবার নিচে ফিরে আসছে বলটি, বস্তুটি, তার ভরবেগ কত হচ্ছে তখন? অন্তিম যেটা আসছে, ফাইনাল মোমেন্টাম আসছে, ম্যাগনিচিউডটা বলছি এমভি। ঠিক আছে, তো ম্যাগনিচিউড কিন্তু পাল্টাচ্ছে না, মোমেন্টামের ম্যাগনিচিউড কিন্তু পাল্টাচ্ছে না। প্রথম কথা এটা, মোমেন্টামের কিন্তু ম্যাগনিচিউড পাল্টাচ্ছে না, ভরবেগের কিন্তু কোনো মানের পরিবর্তন হচ্ছে না। যা ভরবেগ প্রথমে ছিল, পুরো সিস্টেমটা যখন আবার বলটি ফিরে চলে এলো, তার মানটি কিন্তু চেঞ্জ হচ্ছে না। কিন্তু এই যে প্রশ্নটি আসছে, এই প্রশ্নটিতে যেটা বলা হচ্ছে, কিন্তু এইটি একটি উদাহরণ। কিসের উদাহরণ? এইটি কিন্তু একটি উদাহরণ যেখানে আমরা দেখছি মোমেন্টাম কিন্তু কনজারভেশন হচ্ছে না। এটা আমরা পড়েছি না, ক্লাস 9-এ বা 10-এ পড়েছি, ক্লাস 9-এ পড়েছি হয়তো। মোমেন্টামের কনজারভেশন হচ্ছে না। কনজারভেশন মানে, যেই সূত্রটি তোমরা পড়েছিলে কি, আহ, প্রাথমিক মোমেন্টাম এবং লাস্টের যে মোমেন্টামটা হয় কোনো বস্তু, সেটা সেম থাকে কোনো একটা কন্ডিশন। ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকাল টু ফাইনাল মোমেন্টাম। এটা তোমরা প্রাথমিক ভরবেগ এবং অন্তিম যে ভরবেগ সেটা সমান হয় কোনো একটি সিস্টেমে, যেমন দুটো বল যখন কলিশন করছে। এরকম ধরনের উদাহরণ তোমরা পড়েছো, কনজারভেশন অফ মোমেন্টাম। নিউটনের তৃতীয় সূত্র থেকে আসে এটা, কনজারভেশন অফ মোমেন্টাম। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম পড়েছো তোমরা, ভরবেগ, ইংরেজিতে কনজারভেশন অফ মোমেন্টাম বলা হয়। মানে দুটি বল আসছে তোমার, এইদিকে একটি এইদিকে একটি, তারা স্ট্রাইক করলো যখন, ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরে আবার তারা ছিটকে বিপরীত দিকে চলে গেল কলিশনের পর। তো প্রাথমিক যা মোমেন্টাম ভরবেগ ছিল, টোটাল মোমেন্টাম, এবং অন্তিমে যে টোটাল মোমেন্টাম ছিল, ধাক্কা খাওয়ার পরে যখন সরে যাচ্ছে তারা, ভরবেগ ছিল, সেটা কিন্তু সমান হয়। এটা কনজারভেশন অফ মোমেন্টাম বলা হয়। তো এই ক্ষেত্রে মোমেন্টাম এর মান সেম থাকা সত্ত্বেও কিন্তু মোমেন্টামের কনজারভেশন কিন্তু হচ্ছে না। টোটাল মোমেন্টাম অফ দিস বল যদি বলা হয়, সেটা ইনিশিয়ালি যা ছিল, থ্রো করা হলো এবং ফাইনালি পড়লো, তাদের মান সেম, কিন্তু তাদের কনজারভেশন অফ মোমেন্টাম কিন্তু হচ্ছে না। এখানে কিন্তু কনজারভেশন অফ মোমেন্টাম ভায়োলেট করছে, মানে হচ্ছে না, মোমেন্টাম কিন্তু সেম থাকছে না। মানটা সেম রয়েছে কিন্তু মোমেন্টাম সেম নেই। এটার পেছনে কারণ কি? অবজেক্টটিকে থ্রো করা হলো, অবজেক্টটিকে ইনিশিয়াল মোমেন্টাম ছিল, প্রাথমিক ভরবেগ ছিল এম টাইমস ভি, এম ইন্টু ভি, এবং অন্তিম মোমেন্টামের মান, ফাইনাল মোমেন্টাম, যখন সে আবার বলটি এসে স্ট্রাইক করছে পৃষ্ঠে, তার মোমেন্টামের মানটি হচ্ছে এম ইন্টু ভি। মানটি সেম, কিন্তু তা সত্ত্বেও আমি বলছি কিন্তু তাদের মোমেন্টাম কিন্তু সেম নয়। মানটি সেম হচ্ছে, তাহলে কি এখানে এখানে চেঞ্জটা কিসে হচ্ছে? এটা কেউ বলবে? শ্রীরামপুর গার্লস থেকে কেউ বলো। সিম্পল প্রশ্ন, কি পড়েছো তোমরা এই লগুলো, তোমরা সব সূত্রগুলো তোমরা পড়েছো, কেউ একটা অ্যান্সার দাও।
আমি এক্ষেত্রে কেন বলছি মোমেন্টামের পরিবর্তন হচ্ছে, যদিও বা দেখা যাচ্ছে কি তার গতির কিন্তু পরিবর্তন হচ্ছে না, কিন্তু মোমেন্টামের পরিবর্তন হচ্ছে। ইনিশিয়ালি যা ছিল ফাইনাল ভরবেগ কিন্তু সেটা আসছে না, মানে মানটি সেম কিন্তু মোমেন্টামটি সেম নয়। কেন? এটা কেউ বলো। কেউ বলবে? তাহলে একটু বলো। প্রশ্নটি তো খুব মানে ইজিলি বোঝা যাচ্ছে কি বলা হচ্ছে। যদিও বা ভরবেগের মান এক, কিন্তু ভরবেগটি সমান নয়। এটার ছোট্ট একটা অ্যান্সার হবে, সেটা বলো, এবং তারপরে আমি কারণটি জিজ্ঞেস করবো কি কিসের জন্য হচ্ছে এটা। এই ক্ষেত্রে বেসিক্যালি বলা হচ্ছে কি এখানে মোমেন্টামের মান সেম, কিন্তু তাদের মোমেন্টামটা সেম না, ভরবেগটি কিন্তু সেম হচ্ছে না। মানে কি? উম, ভরবেগটা শুধু মানের উপর কি নির্ভর করে না, ভরবেগ একটা ভেক্টর কোয়ান্টিটি, একটি ভেক্টর রাশি, ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌতিক রাশি, কিন্তু সেটা ভেক্টর কোয়ান্টিটি, তার একটা দিক হয়। যেমন বেগের একটা দিক হয়, ভেলোসিটির একটা দিক হচ্ছে, মোমেন্টামের কিন্তু দিক আছে। এই মাসের কোনো দিক নেই, কিন্তু এই ভেলোসিটির একটা দিক আছে। তাই মোমেন্টামে একটা দিক থাকে, ভেক্টর রাশি এটা। তাই প্রথম দিকে যেটা প্রাথমিক মোমেন্টাম ছিল, যখন এই উঠছিল উপরে, তখন সেই মোমেন্টামের অ্যাকচুয়ালি যদি তোমাকে লিখতে হয়, এর মানটি আমি লিখেছি, এটা লিখতে হবে কিভাবে লিখতে হবে, যখন উঠছে তখন সেটাকে আমি লিখতে পারবো এইভাবে। তখন সেটাকে আমি লিখবো প্লাস এম টাইমস, এবং যখন শেষকালে এখানে পৃষ্ঠে এসে আবার স্ট্রাইক করছে, তখন কিন্তু মোমেন্টাম হয়ে যাচ্ছে মাইনাস এম টাইমস ভি। ঠিক আছে? তো এই দিকটা একটা ভেক্টর আছে। মোমেন্টাম কোন, গতিটা কোন দিকে, বেগটা মানে বস্তুটি কোন দিকে যাচ্ছে তার উপর কিন্তু মোমেন্টামের দিক হয়, দিক নির্ধারিত হচ্ছে, এবং এটা ভেক্টর ভেক্টর রাশি। তাই আমাকে এইভাবে লিখতে হচ্ছে এটা। মানটি দুটোরই সেম, কিন্তু তার দিক পরিবর্তন হওয়ার ফলে কিন্তু মোমেন্টামটা সেম থাকছে না। তাহলে কি হচ্ছে, তাহলে মোমেন্টামের চেঞ্জটি কত, যেটা আমি প্রশ্ন করেছিলাম, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন মোমেন্টাম, কতটি পরিবর্তন হলো মোমেন্টাম ইনিশিয়ালি যা ছিল এবং ফাইনাল তুলনায়। তো দেখা যাচ্ছে সেটা হচ্ছে, তো ফাইনাল মোমেন্টাম যেটা দাঁড়াচ্ছে আমার, সেটা হলো মাইনাস এম ভি। চেঞ্জটি দেখাচ্ছি জাস্ট আমি, সাইনটা পরের ফ্যাক্টর। এবং ইনিশিয়ালি যেটা ছিল আমার, তো চেঞ্জটা কত হয়, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এটা ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ইনিশিয়ালটা কত আছে আমার, প্লাস। দেখো তাহলে এটা দাঁড়িয়ে যাচ্ছে আমার মাইনাস টুয়াইস। দিস ইজ দ্য চেঞ্জ ইন মোমেন্টাম, কতটি মোমেন্টামের পরিবর্তন হচ্ছে এই পার্টিকুলার উদাহরণটির জন্য। ঠিক আছে? তো এইখানে কিন্তু আমার মোমেন্টাম কনজার্ভ হচ্ছে না। ইনিশিয়ালি বস্তুটির যা মোমেন্টাম ছিল এবং ফাইনাল বস্তুটির যা মোমেন্টাম হলো, তাদের মধ্যে কিন্তু একটি চেঞ্জ দেখা যাচ্ছে, রাইট? এবং চেঞ্জটি হচ্ছে মাইনাস টুয়াইস এম ভি। ঠিক আছে? ওকে। তো এটি হলো আমার হ্যাঁ, প্রশ্ন, মানে এটা একটা প্রশ্ন করা হলো। এবার এরপরে যেটা এটা রিলেটেড যে প্রশ্নটি আছে, প্রশ্নটি আছে কি এই ক্ষেত্রে কেন কনজারভেশন অফ মোমেন্টাম, আমি যেই একটু আগে বললাম কি দুটি বল যখন ধাক্কা লাগছে, টোটাল যে ভরবেগ ছিল ইনিশিয়ালি এবং শেষকালে ধাক্কা লাগার পরে যখন ছিটকে গেল তারা, তখন যদি ভরবেগ ক্যালকুলেট করি আমাদের সেম থাকে, সেটাকে আমরা কনজারভেশন অফ মোমেন্টাম বলে এই সূত্রটি বলে জানি, ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। এবং তৃতীয় নিউটনের তৃতীয় সূত্র থেকে এটা আমরা বের করতে পারি। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখছি না। এটা মানেই নয় কি কনজারভেশন অফ মোমেন্টাম এখানে ফেল করছে, মানে ওই লটি কাজ করে না, সেরম নয়। কিন্তু এইখানে কেন এটা হচ্ছে,
মোমেন্টামের চেঞ্জ হচ্ছে কেন, কেউ এক্সপ্লানেশন দেবে? আমি কেন এখানে কনজারভেশন অফ মোমেন্টাম পেলাম না, মোমেন্টাম চেঞ্জ হলো কিভাবে? এই ক্ষেত্রে যেটা টোটাল মোমেন্টাম যা ছিল প্রাথমিকভাবে সেটাও সেম ভাবে ছিল বলছি কলিশনের ক্ষেত্রে যেটা বললাম, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমার মোমেন্টামের কিন্তু পরিবর্তন আমি দেখছি, চেঞ্জ ইন মোমেন্টাম। এটা কেউ একটা বলো, শিবপুর থেকে দেখি, কেউ বলো, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস চেঞ্জ ইন মোমেন্টাম? হোয়াট কজেস দিস চেঞ্জ অফ মোমেন্টাম, প্রথম কথা এটা কি কোনো বস্তুর মোমেন্টাম চেঞ্জ হয় কিভাবে, কোনো একটি পার্টিকুলার বস্তুর মোমেন্টাম কিভাবে চেঞ্জ হবে, ভরবেগ চেঞ্জ হচ্ছে, তার পিছনে কারণ কি হয়? জানো সবাই কি এটা নিউটনের দ্বিতীয় সূত্র বলে, এটা কি কোনো বস্তুর যখন আমাদের ভরবেগ চেঞ্জ হচ্ছে তার মানে কি তার উপরে একটি বাইরে থেকে একটি বল প্রয়োগ হচ্ছে তার উপর, মানে ফোর্স যদি অ্যাক্ট করে কোনো বস্তুর ওপরে তাহলে তার কিন্তু মোমেন্টাম চেঞ্জ হবে। ইনফ্যাক্ট তোমরা ফোর্সের ডেফিনেশন জানো, বলের তোমরা আহ, সংজ্ঞা হয়তো পড়েছো নিউটনের সেকেন্ড লয়ে, এবং পরবর্তীকালেও পড়বে। সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফোর্স ইজ ইকুয়াল টু, এখানে লেখা যেতে পারে, ফোর্স ইজ ইকুয়াল টু নিউটনের সেকেন্ড ল থেকে চেঞ্জ ইন মোমেন্টাম, ভরবেগের চেঞ্জ ডিভাইডেড বাই টাইম, কতটি সময় লাগলো সেই চেঞ্জটি হতে। তো সেটাকে আমরা কিন্তু ফোর্স বলা হয় নিউটনের সেকেন্ড ল থেকে। সেবার এবার সেটা তোমাদের এটাই মাস ইন্টু অ্যাক্সেলারেশন হয়ে যায়, মাস ইন্টু ত্বরণ যেটাকে বলি আমরা, সেটা এটা হয়। তার মানে কি যদি মোমেন্টামের চেঞ্জ হচ্ছে কোনো জায়গায়, তার মানে কি বাইরে থেকে কোনো বল তার উপরে প্রয়োগ করা হয়েছে, এবং তার ফলেই সে মোমেন্টাম তার পরিবর্তন হয়ে গেছে। এই কলিশনের যে উদাহরণটা দিয়েছিলাম, দুটো মুখোমুখি যখন দুটি বল এসে ধাক্কা খেলো এবং ছিটকে গেল, এই কলিশনের এক্সাম্পলটিতে এক্সটার্নাল ফোর্স হিসেবে কিছু ছিল না, বাহিরগত বল কিন্তু কোনো ছিল না। তুমি যদি এই পুরোটাকে দেখো তাহলে দেখবে একটি বল অন্য বলের ওপরে বল প্রয়োগ করছিল, এবং নাম্বার ওয়ান বল যদি নাম্বার টু এর ওপরে বল প্রয়োগ করে, নাম্বার টু কিন্তু নাম্বার ওয়ানের ওপরে সেম বল প্রয়োগ করছে। টোটাল বল প্রয়োগ এই করা হলো এই সিস্টেমটির উপরে, সেটা কিন্তু নেট জিরো হচ্ছে। বাইরে থেকে এক্সটার্নাল কোনো এক্সট্রা নেট ফোর্স কিন্তু কোনো বস্তুটির উপরে কিচ্ছু নেই, তার ফলে সেই কনজারভেশন অফ মোমেন্টাম সেখানে আসছে আমার। কিন্তু এই ক্ষেত্রে দেখো, বলটি যখন ওপরে উঠলো এবং নিচে নামলো, এই পুরো গতিটি, এই পুরো পথটিতে, পুরো সময়টাই কিন্তু আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু ছিল, পৃথিবীর যে গুরুত্বাকর্ষণ, যেই মধ্যাকর্ষণ বল যেটা আছে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি এর উপরে অ্যাক্ট করেছে। তার জন্য কি হলো, তার মোমেন্টামের কিন্তু একটি পরিবর্তন দেখা গেল, সেটা হচ্ছে -2 mv। তো এখানে আমি কনজারভেশন অফ মোমেন্টাম সূত্রটি লাগাচ্ছি না, হ্যাঁ, ঠিক আছে। তো কারণটি এটি কি এখানে কেন মোমেন্টাম সেম থাকলো না আমার, তো এর পেছনে কারণটি হলো বাইরে থেকে একটি নেট ফোর্স একটা অ্যাক্ট করছিল, নেট একটি বল একটি বস্তুটির উপরে কন্টিনিউয়াসলি, যতক্ষণ সে গতির মধ্যে ছিল, উপরে গেল নিচে এলো, কন্টিনিউয়াসলি অ্যাক্ট করছে, এবং তার ফলে তার মোমেন্টাম কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার একটি প্রশ্ন হলো কি, এই চেঞ্জ ইন মোমেন্টাম যেটা পাচ্ছি আমি, এই চেঞ্জ ইন মোমেন্টাম যেটা পেলাম আমি, সেটা অ্যাকচুয়ালি কি, সেটা অ্যাকচুয়ালি কি বল প্রয়োগ হচ্ছে তার ফলে চেঞ্জ ইন মোমেন্টাম হচ্ছে। তাহলে এই ফোর্স ইনটু, যদি আমি টাইম করি, একটি একটি বস্তুর উপরে আমি বল প্রয়োগ করছি, তোমরা করে দেবে নেক্সট কোয়েশ্চেন যেটা দিচ্ছি আমি, তাকে আমি নতুন পেজে করি। নেক্সট প্রশ্নটি কি হচ্ছে, বল কি বললাম, বলের যে ডেফিনেশন হলো আমার, লিখি আবার, বলের যে ডেফিনেশন হচ্ছে বা ফোর্সের যে ডেফিনেশন হচ্ছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটি বস্তুর ভরবেগের যতটি চেঞ্জ, ভরবেগটি একটি ভেক্টর কোয়ান্টিটি মনে রাখতে হবে, ভেক্টর রাশি, তার একটি দিক আছে, এবং দ্যাট ডিভাইডেড বাই কতটি সময় লাগলো সেই ভরবেগটি চেঞ্জ হতে, তাই, ঠিক আছে। তাহলে এরকম যদি বলা হয় কি একটি বস্তু আছে, তার উপরে আমি এফ পরিমাণ ফোর্স
দিলাম বাইরে থেকে, রাইট, তার মাস সাপোজ এম, তার বস্তুটির ভর মাস হচ্ছে m। তো তার উপর আমি এফ ফোর্স দিচ্ছি, অ্যান্ড কতক্ষণ দিলাম, এই টি টাইম অবধি দিয়েছি। টি টাইম মানে হচ্ছে টি সেকেন্ড ভাবতে পারো, টি ঘন্টাও ভাবতে পারো, ওটা আমি আপাতত সেইখানে যাচ্ছি না। ভাবলাম কি টি টাইম আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, মানে ধাক্কা দিচ্ছি, সাপোজ একটি বস্তুর উপরে আমি এফ বল নিয়ে কিছুক্ষণের জন্য ধাক্কা দিলাম, সেই টাইমটি হচ্ছে টি, ডিউরেশন অফ টাইম টি। তাহলে এই বস্তুটির মোমেন্টাম কত চেঞ্জ হবে সেটা যদি প্রশ্ন করে, তাহলে তোমরা সিম্পলি সেটা বলতে পারবে, দ্যাট ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম, সরি, চেঞ্জ ইন মোমেন্টাম, সেটি কত হবে, মোমেন্টাম সেটি হচ্ছে আমার এফ ইন্টু টি। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে তো? এটা একদম সিম্পল জিনিস, জাস্ট ডেফিনেশন থেকে আসছে। ফোর্স হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম। সেটাকে অ্যাকচুয়ালি এখানে এটাই চলে আসে আমার কি, চেঞ্জ, মোমেন্টামের চেঞ্জ হচ্ছে কিভাবে। আপাতত তোমরা যেটা পড়েছো কি মোমেন্টামের চেঞ্জ হয় কোনো একটি বস্তুর যখন গতি চেঞ্জ হচ্ছে, বেগ চেঞ্জ হচ্ছে। তার মানে কি সেটাকে তুমি, মোমেন্টামের চেঞ্জকে তুমি এভাবে লিখতে, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। কেন, মানে এটাকে তুমি লিখতে পারো মাস ইন্টু মোমেন্টামে, সরি, প্রাথমিক মোমেন্টাম, পারো প্রাথমিক মোমেন্টাম এম ভি টু ফাইনাল মোমেন্টাম। এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, মনে রাখতে হবে। এম ভি1 একটি বস্তুর প্রাথমিক একটি ভেলোসিটি ছিল এবং ফাইনালি একটা ভেলোসিটি ছিল। ফোর্স অ্যাপ্লিকেশনের জন্য, বাইরে থেকে বল প্রয়োগ করার জন্য তার বেগটি চেঞ্জ হয়ে গেছে এবং তার মোমেন্টাম একইভাবে চেঞ্জ হয়ে গেছে। তো ডিভাইডেড বাই, হ্যাঁ, কতটা টাইম তোমার লেগেছে। তো এটাকে আমরা লিখি এরম ভাবে কি দিস ইজ ইকুয়াল টু মাস ইন্টু ভি2 - ভি1, কতটি বেগের পরিবর্তন ডিভাইডেড বাই কতটি সময়ে সেই পরিবর্তনটি হয়েছে। এবং এটাকে আমরা লিখি মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তোমরা যেটা পড়েছো, মাস ভর ইন্টু ত্বরণ যেটা বলা হচ্ছে বস্তুটি, সেটি হচ্ছে তোমার ফোর্স অ্যাপ্লাইড। ঠিক আছে, ঠিক আছে, তো এটাও একটা ডেফিনেশন, চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম মানে মাস ইন্টু অ্যাক্সেলারেশন বস্তুটি, মূলত এটাই দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত ক্যালকুলেশনের থেকে। তো এই ক্ষেত্রে যে প্রশ্নটা আমি করছিলাম, এই যে এই প্রশ্নটি, কি একটি বস্তুর উপরে তাহলে যদি প্রশ্ন করা হয় কি বস্তুটির মাস এম আছে এবং একটি এফ বল আমি ওর উপরে দিলাম, কতক্ষণের জন্য দিলাম, টি টাইম অবধি দিয়েছি, টি টাইম, টাইমের ডিউরেশনটা হচ্ছে টি সময়, তাহলে তার মোমেন্টামের চেঞ্জ হচ্ছে আমার এফ ইন্টু টি। ঠিক আছে, এই ডেফিনেশন থেকে আসছে ফোর্স ইন্টু টাইম হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, এফ ইন্টু টি। ঠিক আছে, এবার এই যে আহ, এটা এলো আমার, এটা দিয়ে তোমাকে কি দেখাতে হবে, কি দেখাতে হবে কি এইখানে যে এলো, এই যে প্রশ্নটি করা হয়েছিল, তা এটা বোঝা গেল তো, চেঞ্জ ইন মোমেন্টাম ইজিক্যাল টু এফ ইন্টু টি। এইটাকে দিয়েই কি দেখাবো, আমি যে আগের প্রশ্নটি করেছিলাম, আমি একবার লিখছি এখানে, কি একটি বলকে আমি কি করলাম, এই ভূপৃষ্ঠ আছে এটা, এখান থেকে থ্রো করা হলো, কত, সরি, কত, এই বলটির মাস হচ্ছে, ভর হচ্ছে এম, এবং একে ভি গতি নিয়ে ওপরে থ্রো করা হলো একদম আপওয়ার্ডস, এবং এটি যাচ্ছে 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 একটা উচ্চতা অব্দি উঠবে এবং ধীরে 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 সে নিচে পড়ে গেল। যখন পড়ছে বলটি আবার, তখনও, যখন মাটিতে আবার ঠিকলো, তখনও কিন্তু তার গতি থাকবে ভি এবং মাস থাকবে এম। ঠিক আছে, উপর দিয়ে সরা হলো যেমন, তেমনি সে উপরে আবার নিচে পড়ে গেল। এবং এই প্রসেসটিতে আমি দেখেছিলাম টোটাল যে মোমেন্টামে চেঞ্জ হচ্ছে আমার, সেটি কিন্তু দাঁড়াচ্ছে আমার, সেটি কত দাঁড়াচ্ছে, মাইনাস, যে দেখেছিলাম চেঞ্জ ইন মোমেন্টাম, দেখো আমরা লিখেছি আমি -2 MB, -2 MB। মানটি তুমি এখানে জাস্ট ডাইরেকশনে কথা বলা হচ্ছে কি নিচের দিকে চেঞ্জটি হয়েছে, তো কমে গেছে, মোমেন্টাম মূলত কমে গেছে, যা ছিল তার থেকে কমে গেছে, তাই এটা বোঝাচ্ছে এরকমই। কিন্তু মানটি হচ্ছে 2 MB, মানটি হচ্ছে তোমার 2 MB, 2 MB হচ্ছে মান। তো মোমেন্টামের একটি কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে এখানে এই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে মোমেন্টামের পরিবর্তন দেখা যাচ্ছে মানে এটাও আমরা দেখলাম একটু আগে কি এর উপরে কোনো একটি বল প্রয়োগ হয়েছে, তার মানে কোনো একটা নির্ধারিত টাইমের জন্য বল প্রয়োগ হয়েছে, যতক্ষণ এটা উঠছিল ওপরে এবং নিচে নামলো, এই পুরো প্রসেসটিতে একটি কিন্তু পৃথিবীর একটি মধ্যাকর্ষণ বল কিন্তু এর উপরে প্রয়োগ হলো, এবং তার ফলে
সে কিন্তু এই মোমেন্টামটি তার চেঞ্জ হয়ে গেল। এবার এই ফর্মুলাতে তোমরা এটা ভেরিফাই করে দেখো কি এটা হচ্ছে কিনা। চেঞ্জ ইন মোমেন্টাম যেটা আসছিল সেটা তো আমি বললাম কি, বল প্রয়োগ যতক্ষণ হয়েছে এবং যতটি সময় ধরে হয়েছে তাকে যদি গুণফল করা যায় তাহলে আমি চেঞ্জ ইন মোমেন্টাম পেয়ে যাব। তো এই ক্ষেত্রে সেটা পাওয়ার কথা। দেখতে পাচ্ছি এমভি দিয়ে গেল এবং এমভি দিয়ে পড়ে এলো, পড়বে, এটা আমরা সচল দেখে দেখে আসছি। এটা যত যত স্পিড নিয়ে ছুড়ি আমরা ওপরে, সেম স্পিড নিয়ে আবার সে কিন্তু আমাদের কাছে ফিরে আসে। তো এই ক্ষেত্রে মোমেন্টামের চেঞ্জ হচ্ছে, মানটি হচ্ছে টুয়াইস এমভি। তোমাকে দেখাতে হবে মানে টোটাল মোমেন্টামের চেঞ্জ হচ্ছে -2 এমভি। তো এইটাই তোমাকে দেখাতে হবে এইভাবে। তুমি যদি ফোর্স, তুমি তো জানো এখানে কি কেন মোমেন্টামের চেঞ্জটি হচ্ছে, কেন বলের জন্য হচ্ছে, ফোর্সের জন্য হচ্ছে। ফোর্সটি কি এখানে? পৃথিবীর মধ্যাকর্ষণ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। সেটা যদি হয় তুমি গ্র্যাভিটেশনাল ফোর্সও ক্যালকুলেট করতে পারবে ইজিলি। ঠিক আছে, এবার কতক্ষণ সময় টাইম লাগলো এটা এখান থেকে ওপরে যেতে এবং ফিরতে, সেই ফোর্স ইন্টু টাইম করলেই কিন্তু আমি এটাকে ফিরে পাওয়ার কথা, আমার এই জিনিসটা ফিরে পাওয়ার কথা। ঠিক আছে, তো এটা একটু করে দেখো, এটা করে ভেরিফাই করো কি এটাই হচ্ছে কি। খুব সিম্পলি এটা হবে, এটা কিছু মানে জাস্ট ফর্মুলা দিয়ে চলে আসছে মানে। মানে হচ্ছে হবেই, মানে এখান থেকে এটা আসে, এটা থেকে তুমি এটা করতে পারো, তো ডেফিনেটলি সেটা আসবে, এই ফর্মুলা দিয়ে চলে আসছে। তুমি এক্সপ্লিসিটলি টাইম ক্যালকুলেট করতে পারো, মানে কতটা টাইম লাগছে উপরে উঠতে, আবার কতটা টাইম লাগছে নিচে পড়তে, সেই টাইমটা তুমি ক্যালকুলেট করতে পারো। সেই টাইমটা ক্যালকুলেট করে তুমি আবার ফোর্স দিয়ে গুণ করতে পারো, ফোর্সটি কত হচ্ছে তুমি জানো এটা। তো সেটা দেখলে তুমি একই জিনিস পাবে এখানে, একই জিনিস পাচ্ছ, পাবে। এটা হবেই মানে, হ্যাঁ। কেন কি এখানে ফোর্সটি হচ্ছে তোমার চেঞ্জ ইন মোমেন্ট, তো দ্যাট ডিভাইডেড বাই টাইম ইনটু টাইম করলে তুমি এটা পাবেই। তো যদি ক্যালকুলেশন করতে হয় তাহলে দেখবে এটা কি তোমার সেমই আসবে। মানে ক্যালকুলেশন করাচ্ছি কেন, বেসিক্যালি ক্যালকুলেশন করলে তুমি এই জিনিসগুলো একটু রিভিশন হয়ে যাবে কি, ভি স্পিড নিয়ে কোনো অবজেক্টকে যদি ছোড়া হয় তাহলে কতটা টাইম যাবে উপরে, উপরে যেতে কতটা টাইম লাগলো, এবং উপর থেকে নিচে পড়তে কতক্ষণ টাইম লাগে। হ্যাঁ, কিভাবে সেই অ্যাক্সেলারেশন উপর ডিপেন্ড করে, সেই ফর্মুলাগুলো রিভাইজ করার জন্য। জাস্ট তোমরা করে দেখো একটু, মানে করার কিছু নেই, এটা বলাই আছে, জাস্ট বার করতে পারলে, যদি ভেঙে ভেঙে বার করো তাহলে কেমন দেখায় জিনিসটা। তাহলে এই ক্যালকুলেশনস গুলো করা যায় কি, ভি ভি গতি নিয়ে যদি কোনো বলকে উপরে ছোড়া হয় তাহলে সে কতটা উচ্চতা অব্দি উঠবে, আবার কতটা কতটা কিভাবে সে কতক্ষণ টাইম লাগবে তার নিচে নামতে উঠতে কত, সেগুলো জাস্ট ক্যালকুলেশনের জন্য এই প্রশ্নটা দেওয়া হচ্ছে। এটা বেসিক্যালি সেম হবে। ঠিক আছে, তো এটি একটি প্রশ্ন গেল আমাদের। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রশ্ন মানে এটা জাস্ট চেক করে দেখো। ওকে, ওকে। তো মেন যেটা বলার ছিল সেটা এখানে টপিকটা হলো কি, এই কনজারভেশন অফ মোমেন্টাম যেটা আমরা ক্লাসে স্টাডি করেছি, ক্লাস 9-এ বা ক্লাস 10-এ, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি নিউটনের থার্ড সূত্র থেকে এটা আসে। সেটা কিন্তু ভ্যালিড অনলি ইফ দ্যার ইজ নো এক্সটার্নাল ফোর্স, মানে তার উপরে যদি নেট ফোর্স 0 থাকে কোনো বস্তুর উপরে, কোনো সিস্টেমের উপরে, কোনো জিনিসের উপরে, তাহলে কিন্তু সেই সূত্রটি আমি ওখানে লাগাতে পারবো। যে কোনো সিস্টেম হতে পারে, 3টে বল নিয়ে একটি আমার কাছে সিস্টেম পেতে পারি আমি, একটি বল নিয়ে পেতে পারি, বিভিন্ন বস্তু নিয়ে পেতে পারি, বিভিন্ন রকম সিস্টেমস হতে পারে, সব জায়গায় এটা প্রযোজ্য। কিন্তু মনে রাখতে হবে কি, সেখানে যেন নেট বল ওই পুরো সিস্টেমটির ওপরে যেন শূন্য হয়, যেটা এই ক্ষেত্রে খুব ইজিলি হচ্ছিল, আমাদের কলিশনের ক্ষেত্রে খুব ইজিলি হচ্ছিল। এখানে যখন দুটি বল পরস্পর স্ট্রাইক করে, পরস্পর যখন দুটি বল স্ট্রাইক করছে, তখন তোমরা দেখবে কি এই বলটি এই বলের উপরে যতটা ফোর্স দিচ্ছে, নাম্বার 1 বল যখন নাম্বার 2 এর উপরে যতটি বল দিচ্ছে নিউটনের থার্ড সূত্র অনুযায়ী, 2 নম্বর বলও 1 নম্বর বলের উপরে সেম তোমার বল প্রয়োগ করবে, এবং তার ফলে নেট বল তাদের তাদের পুরো সিস্টেম পুরো জিনিসটার উপরে সেটা কিন্তু 0 হচ্ছে, একটা এইদিকে একটা এইদিকে উল্টো দিকে, এবং সেম মানের। তার ফলে এখানে কনজারভেশন অফ মোমেন্টাম হচ্ছে, প্রাথমিক যে ভরবেগ ছিল এবং লাস্টে যে ভরবেগ হচ্ছে সেটা হচ্ছে তোমার সেম টোটাল ভরবেগ। কিন্তু যদি এখানে সাপোজ এই কোশ্চেনটিতে এই এই উদাহরণটিতে তোমার যেটা বাস্তবে যেটা হয় আমাদের, সেটা হচ্ছে
কি এই দুটো বল যখন পরস্পর, সাপোজ এখানে একটা তোমার সারফেস আছে, একটা টেবিল আছে বা কিছু একটা আছে, ফ্লোর আছে, 1 নাম্বার বল এইদিকে যাচ্ছে এবং 2 নাম্বার বল এইদিকে আসছে। এই ফ্লোরে যখন দুটি বল আসছে, এখানে কিন্তু একটি স্ট্রাইক করছে, তারা পরস্পর ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে, এরকম একটা উদাহরণ আমি এখানে দেখাচ্ছি একটু ক্লিয়ার করি। এখানে একটি বল আছে 1 নাম্বার, এখানে 2 নাম্বার, তারা একটি ফ্লোর, এটা একটা ফ্লোর, তোমাদের মেজে হতে পারে, সিম্পল একটি মেজে ফ্লোর। তো এটা এদিকে আসছে, এটা এদিকে যাচ্ছে, তারা স্ট্রাইক করলো, স্ট্রাইক করে আবার তারা ফিরে গেল। এটারও প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। এটা এদিকে ফিরে গেল ধাক্কা খাওয়ার পরে, এটা কলিশনের আগে এবং এটা কলিশনের পরে। এখানে কি দেখা যাচ্ছে, কি এই এক্সাম্পলটিতে আমরা বললাম কনজারভেশন অফ মোমেন্টাম হবে। কেন? এক্সটার্নাল কোনো ফোর্স নেই, নেট বল কিন্তু জিরো হচ্ছে। এক যা দুইয়ের ওপরে দিচ্ছে, দুই ঠিক উল্টো ভাবে একের ওপরে তাই দিচ্ছে, তো নেট বল পুরো সিস্টেমটার উপরে জিরো হচ্ছে। কিন্তু বাস্তবে কি, বাস্তবে যদি ফ্লোরে থাকো, এখানে আরেকটি বল কিন্তু এই দুটো, আরেকটি ফোর্স, মানে বল মানে এখানে আহ, এটাকে আমি বস্তু বলতে, ফার্স্ট অবজেক্ট, অবজেক্ট বল মানে বস্তু এখানে, হ্যাঁ। এই এই বস্তুটির উপরে 1 নাম্বার বস্তু 2 নাম্বার বস্তুটির উপরে একটি বল প্রয়োগ করছে, এবং 2 নাম্বার বস্তু একটি 1 নাম্বার বস্তুর উপরে বল প্রয়োগ করছে, এবং সেম বল প্রয়োগ করছে যেহেতু, তারা নেটটা জিরো হচ্ছে, টোটালটা জিরো হয়ে যাচ্ছে, এবং আহ, তাদের ভরবেগ কিন্তু চেঞ্জ হচ্ছে। কিন্তু এই যে পুরো সিস্টেমটাই, একটি অন্য বলও কিন্তু এর উপরে প্রয়োগ হচ্ছে, এই বস্তুটিগুলোর উপরে নিজেদের মধ্যে বল একটা তো হচ্ছে, প্লাস একটি অন্যরকম বলও কিন্তু এদের মধ্যে প্রযোজ্য, আহ, মানে হচ্ছে, এর উপরে লাগছে। এবং সেই বলটিকে যেটা, সেটাকে বলা হয় ঘর্ষণ বল, ফ্রিকশনাল ফোর্স। তুমি যদি প্র্যাকটিক্যালি দেখো, তুমি যদি ঘরে চেষ্টা করো, এটা ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স। তো এই বলগুলো যখন একটি পৃষ্ঠের ওপর দিয়ে যাচ্ছে, তো পৃষ্ঠের সঙ্গে বলের কন্ট্যাক্টের জন্য, পরস্পর কন্ট্যাক্টের জন্য একটি ঘর্ষণ বল তৈরি হচ্ছে, ফ্রিকশনাল ফোর্স তৈরি হচ্ছে, রাইট? যত বেশি ঘর্ষণ থাকবে তত কষ্ট বলটাকে মুভ করা। তো ঘর্ষণ বল থাকেই যে কোনো জায়গায়, আমাদের বাস্তবিক জগতে এটা থাকবেই। তার ফলে কি হচ্ছে, অ্যাকচুয়ালি তুমি যদি এক্সপেরিমেন্টটা করো, এই পরীক্ষাটি তুমি যদি কোথাও চেষ্টা করো, কি দেখছি আমি সমান আসছে কিনা, তখন দেখবে এই ফ্রিকশনাল ফোর্সটা কিন্তু ইম্পর্টেন্ট, আর এটা কিন্তু কোনোভাবেই জিরো হচ্ছে। ফ্রিকশনাল ফোর্সটা তোমাকে দেখতে হবে কি কিভাবে, আদৌ কি জিরো হচ্ছে কিনা, জিরো হচ্ছে না, তোমাকে টেস্ট ফেস্ট করে দেখতে হবে এটা, হ্যাঁ। তুমি ইনিশিয়ালি দেখবে, তুমি যখন কলিশনের আগেই, মানে তুমি যদি এখন মানে বলগুলো যখন অনেকটা দূরে আছে, তুমি যদি তাদের ওই সময় বেগ মাপো, তুমি দেখবে যখন কাছে চলে আসছে, কন্ট্যাক্ট হয়নি এখন, তাদের যখন কাছে চলে আসছে, তখন দেখবে তাদের কিন্তু বেগ কমে যাচ্ছে। তো তখনই মনে হচ্ছে যেন আমার মোমেন্টাম কনজারভেশন যেন চেঞ্জ হয়ে গেল, কনজারভেশন তখনই তো কোনো কলিশন হলোই না, তার আগেও যেন কি মনে হচ্ছে যেন তাদের বেগ চেঞ্জ হয়ে, ভর বেগ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এগুলো কারণটা হচ্ছে কি, ফ্রিকশনাল ফোর্সের জন্য হচ্ছে, ঘর্ষণ বলের জন্য হচ্ছে। তো প্র্যাকটিক্যাল এক্সাম্পলে তুমি একটা এক্সটার্নাল ফোর্স কিন্তু এখনো আছে, দ্যাট ইজ ফ্রিকশনাল ফোর্স, এন্ড দ্যাট মে নট বি সেম ইন দিস টু কেসেস, দুটোর জন্য নাও সমান হতে পারে। এবং তখন এই এক্সপেরিমেন্টটা যদি এক্সপেরিমেন্টালি যদি দেখতে চাও এটাকে, তখন তুমি নাও এটাকে অ্যাকুরেটলি দেখতে পারো, ঠিক আছে। কিন্তু কনজারভেশন অফ মোমেন্টাম এটা কিন্তু সব জায়গায় আমার আহ, হচ্ছে, কনজারভেশন অফ মোমেন্টাম কিন্তু সব জায়গায়, এটাকে বলা হয় কি আইসোলেটেড সিস্টেমসের জন্য হয়। বলা হয় কি, যেই সিস্টেমটিকে, যেই বস্তুটিকে আমি পুরোপুরি বাইরে থেকে আমি আইসোলেট করে রাখতে পারছি, মানে বাইরে থেকে কোনো বল তার উপরে যদি না আসে, সিস্টেমটার উপরে এক্সটার্নাল, তাহলে কিন্তু সেই সিস্টেমটাকে আমরা আইসোলেটেড সিস্টেম বলবো, এবং সেই সিস্টেমটার কিন্তু কনজারভেশন অফ মোমেন্টাম হচ্ছে আমার, বাইরে থেকে আর কোনো ইনফ্লুয়েন্স কিছু নেই। যেমন এই দুটি বলই আছে, এবং তার বাইরে আর দুটি বস্তু আছে, এবং তার বাইরে সেটাকে আইসোলেট করে দেওয়া হয়েছে, সে কোথাও নেই, সে যেন নিজের মধ্যে আছে শুধু, এই পৃষ্ঠ পৃষ্ঠ কিচ্ছু নেই, দুটো শুধু বল। আর তার মধ্যে বাহির থেকে কোনো ইনফ্লুয়েন্স যদি না থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু শিওরলি এই কনজারভেশন অফ মোমেন্টাম, ভরবেগের কনজারভেশন, এই সূত্রটি কিন্তু আমি লাগাতে পারবো, ঠিক আছে। ওকে, ওকে। তো যাই হোক, এগুলো ক্লাস 9-এই ছিল তোমাদের, তো একবার রিভিশন হলো। নেক্সট ক্লাস থেকে হয়তো চ্যাপ্টার স্টার্ট হবে, ক্লাস 11-এর কিছু ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট বা ডিসকাশন, সেগুলো আমরা স্টার্ট করবো। ওকে, ঠিক আছে, আজ এই অবধি। থ্যাংক ইউ।